হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স স্টিয়ার্স। আজকের আলোচনা কেন ক্রস প্রোডাক্টে অর্থাৎ ভেক্টর প্রোডাক্টে আমরা সাইন থিটাটাকে ইউজ করব। এর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি যে কেন আমরা ডট প্রোডাক্ট অর্থাৎ স্কেলার প্রোডাক্টে আমরা কস থিটাটার ইউজ করি। তো আমরা দেখেছিলাম ভেক্টর মাল্টিপ্লিকেশনের নিয়মে আমরা দেখেছিলাম যে কখনো কখনো দুটি ভেক্টরকে গুণ করে আমরা ভেক্টর রাশি পেতে পারি, আবার কখনো কখনো দুটো ভেক্টরকে গুণ করে স্কেলার রাশি পেতে পারি। যে ক্ষেত্রে দুটো ভেক্টর রাশিকে গুণ করে স্কেলার রাশি পাওয়া যায় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডট প্রোডাক্ট ইউজ করি এবং সেখানে আমরা কেবলমাত্র কোসাইন কম্পোনেন্ট ইউজ করে থাকি। এবং যখন আমরা দেখি যে ক্রস প্রোডাক্ট আমরা করে থাকি সেক্ষেত্রে আমরা সাইন থিটার ইউজ করে থাকছি। তো কেন ক্রস প্রোডাক্টের সময় বা ভেক্টর প্রোডাক্টের সময় বা যে ক্ষেত্রে দুটো ভেক্টরকে গুণ করে নতুন রাশিটিকেও ভেক্টর হিসেবে পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কেন সাইন থিটাটাকে ইউজ করব, তো সেই সমস্ত বিষয় সম্বন্ধে আমরা জানার চেষ্টা করছি। তো এখানে আমরা একটা উদাহরণ নেব, যে উদাহরণে আমরা প্রমাণ করে দেব যে দুটো ভেক্টর রাশিকে গুণ করে নতুন যে ভেক্টর রাশি পাওয়া যাচ্ছে সেটাও একটি ভেক্টর রাশি এবং সেক্ষেত্রে আমরা কোসাইন নয় কেবলমাত্র সাইন থিটাটাকেই ইউজ করতে পারবো, কোসাইন থিটাটাকেই ইউজ করতে পারবো না। তো এই একটি উদাহরণের মাধ্যমে এটা আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। এবং এই যে উদাহরণটা আমরা দিচ্ছি যে কোনো দুটো ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এই সেম রিজন তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তো চলো ডেমনস্ট্রেশনের মাধ্যমে জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করব। তো ডেমনস্ট্রেশনের জন্য এখানে আমি একটা ব্যবস্থা করে রেখেছি। আর তাছাড়া এই যে 3 ডাইমেনশনাল ডেমনস্ট্রেশনটা হবে তার 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ চিত্র কেমন হবে সেটা আমি এখানে এঁকে রেখেছি, তোমাদেরকে এবার বুঝিয়ে বলবো। তো চলো শুরু করা যাক যে হোয়াই উই ইউজ সাইন থিটা ইন ক্রস প্রোডাক্ট অথবা হোয়াই উই ইউজ ওনলি সাইন থিটা ইন ক্রস প্রোডাক্ট। তো লেটস স্টার্ট। হোয়াই উই ইউজ সাইন থিটা। তো চলো ধরে নেওয়া যাক আমি একটা দরজা নিলাম, যে দরজাটা বোর্ডের তলে অবস্থিত। আমি একটা দরজাকে কল্পনা করলাম যে দরজাটা বোর্ডের তলে অবস্থিত। এখন বোর্ডের তলটা আমরা কি ধরনের তল ভাববো? এক্স ওয়াই তল, ওয়াই জেড তল, কি ধরনের তল ভাববো? তো আমি ধরে নিই এই যে বোর্ডের তলটা রয়েছে সেটা এক্স ওয়াই তলে আছে, অর্থাৎ বোর্ডটা এক্স ওয়াই তলে আছে। তাহলে তুমি বলতেই পারো যে এদিক বরাবর বোর্ডের এক্স কম্পোনেন্ট এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস এবং এই দিক বরাবর বোর্ডের পজিটিভ ওয়াই অ্যাক্সিস রয়েছে। দেখো এদিক বরাবর বোর্ডের পজিটিভ ওয়াই অ্যাক্সিস রয়েছে, এই দিক বরাবর বোর্ডের পজিটিভ এক্স অ্যাক্সিস আছে। তো চলো, এবং আমরা বললাম যে জেড অ্যাক্সিস রয়েছে কোন দিক বরাবর? এই দিক বরাবর আমি বলেছি কি যে ওয়াই অ্যাক্সিস রয়েছে, তাই তো? তাহলে এদিক বরাবর আমি কি বললাম? ওয়াই অ্যাক্সিস আছে। এদিক বরাবর আমি কি বললাম? এক্স অ্যাক্সিস আছে। তাহলে জেড অ্যাক্সিস কোন দিক বরাবর থাকবে? এই যে আমার কানটা দেখতে পাচ্ছ এই দিক বরাবর তোমাদের দিকে। এই দিক বরাবর কোন অ্যাক্সিস থাকবে? জেড অ্যাক্সিস থাকবে। তাহলে ধরে নিই এই দিক বরাবর অর্থাৎ তোমাদের দিকে যে হাতটা দেখাচ্ছে এই দিক বরাবর পজিটিভ জেড অ্যাক্সিস আছে। তাহলে নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর কোন দিক থাকবে? বোর্ডের তলের ভিতরের দিকে থাকবে, তাই তো? তাহলে বোর্ডের তলের ভিতরের দিকে থাকবে নেগেটিভ জেড অ্যাক্সিস। তো আমরা বুঝতে পারলাম যে অ্যাক্সিসের কল্পনা অর্থাৎ অক্ষের কল্পনা আমরা কিভাবে করলাম। তো চলো এই দিক বরাবর এক্স অ্যাক্সিস, এদিক বরাবর ওয়াই অ্যাক্সিস এবং তোমার দিকে জেড অ্যাক্সিস, পজিটিভ জেড অ্যাক্সিস ধরে নিলাম। এবার দরজাটা কোন বরাবর রয়েছে? এই যে তল সেই বোর্ডের তলে রয়েছে, তার মানে
এদিক বরাবর এক্স, এদিক বরাবর ওয়াই, তাহলে ওটা কোথায় রয়েছে? এক্স ওয়াই তলে রয়েছে দরজাটা, ধরে নিলাম। এবার দেখো, দরজা যখন তাকে খোলা এবং বন্ধ, এই কাজটা তো করতে হবে। দরজা তো এই কাজেই ইউজ হয় নাকি? না খুলে রাখার জন্য সবসময় ইউজ হয়? তাহলে তো লাগানোর দরকারই ছিল না দরজা। তো দরজাটা ধরে নিই যে এই যে অক্ষটা এখানে আমি এঁকেছি, এই অক্ষ বরাবর রোটেট করতে পারবে। তাহলে এটা হলো দরজার অ্যাক্সিস অফ রোটেশন। অ্যাক্সিস অফ রোটেশন অর্থাৎ দরজা এই যে অক্ষটা রয়েছে সেই অক্ষের সাপেক্ষে রোটেট করতে পারে, অর্থাৎ ঘুরতে পারে। তাহলে এই যে অক্ষটা, সেই অক্ষের সাপেক্ষে দরজা ঘুরতে পারে। তাহলে একে আমরা কি বলতে পারি? দরজার ঘূর্ণাক্ষ বলতে পারি বা ঘূর্ণন অক্ষ বলতে পারি। তো এটাই হলো অ্যাক্সিস অফ রোটেশন। এই যে দরজাটা রয়েছে তার অ্যাক্সিস অফ রোটেশন। চলো ডেমনস্ট্রেশন করে আমরা দেখিয়ে দিই। ধরো এটাই দরজা। তাহলে এই দরজাটা দেখো কোথার থেকে ঘুরছে? এই যে এখানকার সাপেক্ষে ঘুরছে। যেখানে দরজার কবজা থাকে সেখান থেকেই দরজাটা রোটেট করে। তো এখানে এই জায়গার সাপেক্ষে দরজাটা ঘুরছে। তাহলে এটাই হলো দরজার ঘূর্ণন অক্ষ বা অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে এটা কি হলো? দরজার ঘূর্ণন অক্ষ বা অ্যাক্সিস অফ রোটেশন, যেটা চিত্রে আমরা এটা দ্বারা বুঝিয়েছি। এবার দেখো, এই দরজাটাকে তুমি মনে করো খুলবে বা বন্ধ করবে। তো দরজাটা খোলার জন্য, দরজাটা যে মুহূর্তে বন্ধ থাকবে সেই অবস্থার কথা যদি আমি চিন্তা করি, ধরো এখন দরজাটা বন্ধ করা রয়েছে। ঠিক আছে, এখন তুমি দরজাটাকে খুলবে। তাহলে তুমি যদি দরজাটাকে খুলবে, এখন যদি দরজাটাকে খুলতে চাও, তাহলে তুমি কি করবে? এই যে দরজার আংটাটা রয়েছে একে ধরে টানবে। তো দেখো, দরজার হ্যান্ডেলটা যখন আমরা খুলি তখন আমরা কি এক্স্যাক্টলি মেপে নিয়ে যে দরজার হ্যান্ডেলটা খুলে দরজাটাকে একদম পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর টানতে হবে? এক্ষেত্রে পজিটিভ জেড অ্যাক্সিস তোমাদের দিকে বলেছিলাম। তাহলে এক্স্যাক্টলি তলের সঙ্গে লম্বভাবে তোমাদের দিকে টানতে হবে, তারপর দরজা খুলবে, এরকম কোনো মানে আছে কি? নেই। র্যান্ডামলি আমরা যাব, লকটাকে এভাবে টান, মানে লকটা খুলে হ্যান্ডেলটাকে এইভাবে টানবো, ব্যাস দরজাটা খুলে যাবে। তার মানে আমরা যখন বল প্রয়োগ করি তখন সেই বলটা এই জেড অ্যাক্সিসের সঙ্গে, অর্থাৎ বোর্ডের সঙ্গে উলম্বভাবে যে অক্ষটা রয়েছে, এই পেনটা দিয়ে, দেখো এই পেনটা দিয়ে আমি জেড অক্ষ বোঝানোর চেষ্টা করেছি। তো এই যে অক্ষ রয়েছে সেই অক্ষের সাপেক্ষে, আর এই যে পেনটা দিলাম, মানে পেন্সিলটা দিয়েছি, উড পেন্সিল দেখতে পাচ্ছ, এই যে উড পেন্সিলটা, সেই উড পেন্সিলটা বলের, আমি যে বলটা প্রয়োগ করছি সেই বলের অভিমুখটা বলে দিচ্ছে, ধরে নিই। তাহলে সেই বলটা দেখো আমি জেড অ্যাক্সিসের সঙ্গে কোনো একটা কোণ করেছি, এবং একইভাবে এক্স অ্যাক্সিসের সঙ্গেও একটা কোণ করেছি। তাহলে আমি যে বলটা প্রয়োগ করেছি, ধরে নিই সেই বলটা এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে আনত, এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে আনত। এক্স অক্ষ কোথায় রয়েছে? এক্স অক্ষ কিন্তু এই বোর্ডের তলে রয়েছে, অর্থাৎ দরজার তলে রয়েছে। তাহলে দরজার তলে রয়েছে, কোন দিক বরাবর? এই দেখো, এই যে দরজার তল তো এটা, তাহলে এই দিক বরাবর কিন্তু এক্স অক্ষ রয়েছে। এই যে দরজার তল বেদ করে এদিক বরাবর কিন্তু এক্স অক্ষ আছে। এবং এই দিক বরাবর দরজার কোন অক্ষ রয়েছে? ওয়াই অক্ষ। এখানে তাই আঁকলাম, একটু আগেই বুঝিয়ে বললাম। তারপর তার থেকে এই যে লম্বভাবে কি অক্ষ রয়েছে? জেড অক্ষ রয়েছে, এই যে বাইরের দিকে জেড অক্ষ। আর আমি বলটা প্রয়োগ করছি কোন দিকে? বলটা প্রয়োগ করছি এই যে কোনো একটা অ্যাঙ্গেলে। তাহলে ধরে নিলাম সেটা এক্স অক্ষের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আমি প্রয়োগ করছি। আচ্ছা, তাহলে এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে আমি যদি এফ বল প্রয়োগ করি তাহলে কি ঘটনা ঘটবে সেটা দেখার চেষ্টা করি। ধরো বলটা আমি এই বি বিন্দুতে প্রয়োগ করছি, অর্থাৎ দরজার যে এই যে আংটাটা রয়েছে সেটা বি বিন্দুতে রয়েছে।
তাহলে বি বিন্দুতে আমি একটা বল প্রয়োগ করছি, দেখো দ্বিমাত্রিক তল এটা, এখানে ত্রিমাত্রিক চিত্র অঙ্কন করা একটুখানি হলেও শক্ত, অঙ্কন করা শক্ত নয়, অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করা শক্ত। তাহলে তোমরা জিনিসটা খুব ভালো করে ভিজুয়ালাইজ করবে এর সঙ্গে রিলেট করে করে। তো দেখো এখানে আমি বলটা প্রয়োগ করলাম কোন দিক বরাবর, বলটা প্রয়োগ করলাম সাপোজ এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে। তাহলে দেখো আমি বি বিন্দুতে একটা বল প্রয়োগ করলাম, যে বলের ডাইরেকশন ধরে নিলাম এটা, এবং এই বলটা এক্স অক্ষের সঙ্গে কতটা কোণ করেছে বলে ধরে নিলাম, থিটা কোণ করেছে বলে ধরে নিলাম। কোনো সমস্যা নেই। তাহলে এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে বি বিন্দুতে কত বল প্রয়োগ করলাম, ধরি আমি এফ বল প্রয়োগ করেছি, কিসের জন্য, দরজাটাকে খোলার জন্য। তাহলে এই যে থিটা কোণে আমি বল প্রয়োগ করলাম, এবার বলটা যদি কোনো একটা কোণ করে অ্যাক্সিসের সাপেক্ষে, যে কোনো অ্যাক্সিসের সাপেক্ষে যদি ওটা কোণ করে, তাহলে তার কি হবে, উপাংশে বিভাজন হবে। তাহলে উপাংশে বিভাজন যদি হয়ে থাকে, তাহলে এই যে এফ, তার একটা উপাংশ, দেখো এফ কোথায় রয়েছে, কোন তলে রয়েছে, এই যে এফ বলটা আমি প্রয়োগ করছি ভালো করে ভেবে দেখো তো, সেটা কোন তলে রয়েছে, তোমার দিক বরাবর কোন অ্যাক্সিস রয়েছে, জেড অ্যাক্সিস, তাই তো। আর এই দিক বরাবর কোন অ্যাক্সিস রয়েছে, এক্স অ্যাক্সিস। তাহলে তোমার দিকে জেড অ্যাক্সিস, সেই সেম তলে আছে এক্স অ্যাক্সিস, তাহলে এটা কোন তল হলো, এক্স জেড তল। দরজা কোথায় ছিল, এক্স ওয়াই তলে। তাহলে এক্স জেড তলে কিন্তু আমি বল প্রয়োগ করছি। তাহলে এক্স জেড তলে যদি আমি বল প্রয়োগ করি, সেই বলটা এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা কোণ করবে এবং জেড অ্যাক্সিসের সঙ্গেও একটা কোণ করবে। তাহলে দরজাটা যেহেতু এক্স ওয়াই তলে রয়েছে, তাই আমি এক্স অ্যাক্সিসের সঙ্গে দরজার আমি যে বলটা প্রয়োগ করেছি সেই বলের কোণটাকে ভাবছি। তাহলে আমি যে বল প্রয়োগ করেছি সেই বলটা এক্স অক্ষের সঙ্গে ধরে নিই থিটা কোণে আনত। তাহলে এক্স অক্ষের সঙ্গে যদি বলটা থিটা কোণে আনত হয়, তাহলে এক্স অক্ষ বরাবর বলের কোন উপাংশ থাকবে, কোসাইন উপাংশ থাকবে। অর্থাৎ এই এফ এর এই দিক বরাবর, অর্থাৎ এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে, এফ কস থিটা। তাহলে এক্স অক্ষ বরাবর ওর উপাংশ হবে কত, এফ কস থিটা। আর জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, কেননা কি বললাম, যে এদিক বরাবর কোন অক্ষ রয়েছে, জেড অক্ষ, আমি বল প্রয়োগ করেছি কোন তলে, এক্স জেড তলে। তাহলে বলের উপাংশ কোন দিকে থাকবে, একটা জেড বরাবর থাকবে আর একটা এক্স বরাবর থাকবে। এক্স বরাবর উপাংশটা এফ কস থিটা হবে। তাহলে জেড বরাবর যে উপাংশটা হবে, এবার কিন্তু সেই দ্বিমাত্রিক তলে ত্রিমাত্রিক চিত্র বলে একটু ভিজুয়ালাইজ করতে হবে। ভিজুয়ালাইজ করা খুবই সহজ, তার কারণ এটার সাপেক্ষেই তুমি দেখতে পাচ্ছ এই উড পেন্সিলটা এই যে বোর্ডের তলে রয়েছে এক্স অ্যাক্সিস, তার সঙ্গে থিটা কোণ করেছিল, তাই উড পেন্সিলের এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ ছিল এফ কস থিটা, কিন্তু জেড অ্যাক্সিস বরাবর উপাংশ হবে কত, এফ সাইন থিটা। তাহলে এদিক বরাবর উপাংশ কত পেলাম, এফ সাইন থিটা। আচ্ছা, তাহলে এবার তুমি একটা জিনিস ভাবো যে এফ সাইন থিটা উপাংশটা কি করছে আসলে। দেখো দরজাটাকে খোলার জন্য আমাদের এই যে ফোর্সটা আমি প্রয়োগ করলাম এফ, সেই বলের পুরোটা কিন্তু কাজে লাগলো না। দেখো সেই বলের দুটো উপাংশ হয়ে গেল, একটা এফ সাইন থিটা আর একটা এফ কস থিটা। এফ কস থিটা কোথায় কাজ করছে, দরজার তলের উপরে কাজ করছে। দেখো এফ এক্স ইকুয়াল টু আমি লিখেছি এফ কস থিটা, অর্থাৎ যে এক্স কম্পোনেন্টটা রয়েছে সেই এক্স কম্পোনেন্টটা কি করার চেষ্টা করছে, এক্স কম্পোনেন্টটা কাজ করছে বোর্ডের তলে। কিন্তু দরজা তো, দরজার তল বরাবর কোনো বল যদি আমি দিয়ে থাকি, তাহলে দরজাটা খুলতে পারবো না। তার মানে এই এফ এক্স নামক ফোর্সটা
দরজাকে খোলার জন্য হেল্প করে না। তাহলে দরজা খোলার জন্য হেল্প করে কে? কোসাইন কম্পোনেন্টটা যদি হেল্প না করে থাকে, আর একটা কম্পোনেন্ট কে রয়েছে? সাইন কম্পোনেন্ট। তাহলে বলের এফ ওয়াই কম্পোনেন্ট অর্থাৎ ওয়াই বরাবর যে উপাংশ রয়েছে সেটা দরজাকে খুলতে সাহায্য করে। তার মানে আমরা বুঝলাম ফোর্স এফ ওয়াই, এই এফ ওয়াই ফোর্সটাই ইউজ হচ্ছে দরজাটাকে জেড অ্যাক্সিস বরাবর নিয়ে আসার জন্য, অর্থাৎ দরজাটাকে বাইরের দিকে নিয়ে আসার জন্য। তাহলে দেখো, তাহলে দরজাটাকে খোলার জন্য হেল্প করছে কোন কম্পোনেন্টটা? এই যে কোন কম্পোনেন্টটা, সরি এখানে এফ ওয়াই বলে ফেলেছি ভুল করে, কেননা এটা এফ জেড হবে, তার কারণ আমি দরজাটা খুলছি কোন বরাবর? জেড অ্যাক্সিস বরাবর। আচ্ছা, তাহলে এই যে কোন কম্পোনেন্টটা কাজে লাগলো? বাইরের দিকের কম্পোনেন্টটা কাজে লাগলো, যেটা জেড অ্যাক্সিস বরাবর আসছিল। তো এফ সাইন থিটা কম্পোনেন্ট দরজাটাকে খুলতে হেল্প করলো, এফ এক্স কম্পোনেন্টটা হেল্প করলো না। চলো এবার একটা জিনিস দেখি, এই দরজাটাকে খোলার জন্য তুমি যদি এই আংটাটাকে এখানে না লাগিয়ে তুমি আংটাটাকে আরো এই কবজার দিকে সরিয়ে আনতে, এই আংটাটাকে এখানে না রেখে আরো কবজার দিকে সরিয়ে এখানে রাখতে, তাহলে দেখো এরকম দরজাটি কি আছে তোমার বাড়ি, যেখানে দরজাটার এই যে এখানে বল প্রয়োগ না করে তুমি একদম দরজার যে অ্যাক্সিস অফ রোটেশন আছে তার পাশেই কোথাও এরকম লক বা হ্যান্ডেল লাগানো রয়েছে, তুমি সেটা ধরে টানছো, এরকম আছে? নেই তো। তাহলে কেন নেই? কেন নেই বোঝার চেষ্টা করি। দেখো, এই যে বি বিন্দুতে লক লাগানো ছিল, বি বিন্দুতে আমরা বল প্রয়োগ করছিলাম, সেই বি বিন্দুটা অ্যাক্সিস অফ রোটেশন, দরজার যে অ্যাক্সিস অফ রোটেশন অর্থাৎ ঘূর্ণন অক্ষ, তার থেকে কত দূরত্বে ছিল? দেখো, ও বি দূরত্বে ছিল। তাহলে ও থেকে বি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ও বি দূরত্বে ছিল। আর দরজাটাকে যখন খুলছিলাম তখন বলের কোন উপাংশ কাজে লাগছিল? এফ সাইন থিটা, মানে এফ সাইন থিটা উপাংশটা কাজে লাগছিল দরজাটাকে খোলার জন্য। এবার দেখো, যখন আমি বি বিন্দু ছেড়ে কবজার কাছে বা অ্যাক্সিস অফ রোটেশনের কাছের দিকে এসে ওই সেম বল সেম অ্যাঙ্গেল করে প্রয়োগ করব, তখন কি ঘটনা ঘটবে? ধরো এখানে এসে আমি ওই সেম বল প্রয়োগ করছি, এখানে এসে আমি ওই সেম বল প্রয়োগ করছি এবং সেম অ্যাঙ্গেল করেই এক্স অক্ষের সঙ্গে সেই থিটা কোণ করেই আমি বল প্রয়োগ করছি। তাহলে এদিক বরাবর আবার উপাংশ কত হবে? এফ কস থিটাই হবে, আর এদিক বরাবর উপাংশ কত হবে? এফ সাইন থিটাই হবে। তাহলে এক্ষেত্রেও দেখলাম যে জেড অক্ষ বরাবর উপাংশ থাকলো এফ সাইন থিটা। তাহলে এবার তুমি ভালো করে বোঝো যে বলের যে কম্পোনেন্ট দরজা খুলতে হেল্প করছিল, এখানেও সেই কম্পোনেন্টের মান একই রয়েছে, এখানেও সেই কম্পোনেন্টের মান একই রয়েছে, তারপরেও তুমি দেখবে দরজা এবার আর খুলতে চাইছে না। তুমি দরজাকে কবজার কাছে ঠেলাঠেলি করে সহজে দরজা বন্ধ বা দরজাকে খুলতে পারবে না, কষ্ট হবে তোমার। তাহলে আমরা বুঝতে পারি দরজা একটা অ্যাক্সিসের সাপেক্ষে ঘোরে, তাহলে এই যে অ্যাক্সিসের সাপেক্ষে দরজাটা ঘুরছে, তাহলে এর যে ঘূর্ণন প্রবণতা, সেই ঘূর্ণন প্রবণতা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে দেখি। এই ঘূর্ণন প্রবণতা নির্ভর করে আমি যে বলটা প্রয়োগ করছি, যে বলটা প্রয়োগ করছি তার এই দিক বরাবর, অর্থাৎ এই ক্ষেত্রে জেড অক্ষ বরাবর উপাংশ কত রয়েছে তার উপরে, এবং বলটা আমি ঘূর্ণনের অক্ষ থেকে কতটা দূরে প্রয়োগ করছি। যদি বলটা আমি এখানে প্রয়োগ করতাম তাহলে ঘূর্ণন অক্ষ থেকেও দূরত্বটা তো এইটা, যেটা অনেকটা কাছে, কিন্তু যখন আমরা বলটা এখানে প্রয়োগ করছিলাম তখন ঘূর্ণন অক্ষ থেকে ওটা অনেকটা দূরে, তাই তো, সেই জন্য ঘূর্ণন দেখা যাচ্ছিল বেশি হচ্ছিল। তার মানে এই যে দরজাটা বা কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের প্রবণতা,
সেই প্রবণতাটা ডিপেন্ড করে শুধুমাত্র বলের মানের উপরে নয়, বলের মানের উপরে তো ডিপেন্ড করেই, তাছাড়াও ঘূর্ণন অক্ষ থেকে কত দূরত্বে গিয়ে বলটা আমি প্রয়োগ করছি তার উপরেও কিন্তু ডিপেন্ড করে। তার মানে বুঝলাম কোনো একটি ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব এবং যে বল সেই দুটো মিলে বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতার জন্ম দেয়। এখান থেকেই আমরা একটা নতুন রাশিকে ইন্ট্রোডিউস করব। সেই জিনিসটা হচ্ছে কি, মোমেন্ট অফ ফোর্স অর্থাৎ টর্ক। মোমেন্ট অফ ফোর্স অর্থাৎ টর্ক। তাহলে দেখো এখানে বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতা কেবলমাত্র ফোর্সের কারণে নয়, ফোর্স এবং একই সঙ্গে সঙ্গে ঘূর্ণন অক্ষ থেকে সেই ফোর্সটার যে ডিস্টেন্স, সেই ফোর্সটার যে প্রয়োগ বিন্দু, সেই প্রয়োগ বিন্দুর দূরত্ব, মিনিমাম ডিস্টেন্স, তার উপরে কিন্তু ডিপেন্ড করে। তাহলে দেখো মোমেন্ট অফ ফোর্স বলতে কি আমরা বুঝি বলের ভ্রামক। মোমেন্ট অফ ফোর্স মানে কি, বলের ভ্রামক। এটা কি বললাম, বলের ভ্রামক। তাহলে বলের ভ্রামক বা মোমেন্ট অফ ফোর্স, যেটাকে আমরা টাউ চিহ্ন দ্বারা প্রকাশ করি। তাহলে মোমেন্ট অফ ফোর্স বলতে আমরা কি বুঝি, ম্যাগনিটিউড অফ দি ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি, মানে বলের মান যেটা বস্তুর উপরে প্রযুক্ত হচ্ছে, বলের মান যেটা বস্তুর উপরে প্রযুক্ত হচ্ছে। তাহলে এখানে বলের মান যেটা বস্তুর উপরে প্রযুক্ত হচ্ছে সেটা কত, এফ সাইন থিটা, multiplied by the distance of the line of action of the force। যে ফোর্সটা আমরা প্রয়োগ করছি তার যে লাইন অফ অ্যাকশন, ঠিক আছে, লাইন অফ অ্যাকশন অর্থাৎ ক্রিয়া রেখা। তাহলে দেখো এই যে বলটা প্রয়োগ করছিলাম সেই বলের জেড উপাংশ আমাদের কাজে লাগছিল, তাহলে বলের ক্রিয়া রেখা কোনটা, জেড বরাবর। তাহলে দেখো এই জেড অক্ষ এবার ঘূর্ণন অক্ষ থেকে কত দূরত্বে আছে, মিনিমাম ডিস্টেন্স, তার মানে সরলরৈখিক দূরত্ব কত আছে, সেই দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা নতুন রাশিটা পাই, যেটা হচ্ছে বলের ভ্রামক। সেই বলের ভ্রামক দিয়ে বস্তুর মধ্যে আমরা ঘূর্ণন প্রবণতাকে বোঝানোর চেষ্টা করি। তার মানে বল এবং ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব বা সরণ, এই দুটোর উপরে মিনিমাম ডিস্টেন্স নিয়েছি, তার মানে সরণ। তাহলে এই যে এই দুটোর কারণে বস্তুর মধ্যে একটা ঘূর্ণন প্রবণতা জন্মায়, যেটা গাণিতিকভাবে আমরা টর্ক দ্বারা প্রকাশ করে থাকি সিম্বলিক্যালি। তো চলো টর্ক আমরা পেলাম। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, বলের ভ্রামকটা কি পাচ্ছি দেখি। এক্ষেত্রে বলের ভ্রামকটা কি পেলাম, বলের ভ্রামক হলো, এক্ষেত্রে বলের ভ্রামক হলো কি, ম্যাগনিটিউড অফ দি ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি। তাহলে ফোর্স কোনটা বডির উপরে কাজ করছে, এফ সাইন থিটা, ঘূর্ণনের জন্য যে বলটা সাহায্য করছে সেটাকেই কিন্তু লিখব, ইনটু আমরা কি লিখব, ডিস্টেন্স অফ দি লাইন অফ অ্যাকশন অফ দি ফোর্স। তাহলে সেটা কত, ও বি। তাহলে ঘূর্ণন অক্ষ থেকে বলের যে প্রয়োগ বিন্দু বা বলের যে ক্রিয়া রেখা তার লম্ব দূরত্ব, তাহলে ও বি। তাহলে ও বি ইকুয়াল টু, যদি আর মনে করি তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ আর সাইন থিটা। তাহলে আমরা টাউ ইকুয়াল টু কি লিখলাম, এফ আর সাইন থিটা। যে টাউটা কি প্রকাশ করে, টাউটাকে আমরা বলি টর্ক বা মোমেন্ট অফ ফোর্স। যেটা কি করে, যে রাশিটা আমরা নতুন করে পেলাম, তার মানে কি বল এবং ঘূর্ণন অক্ষ থেকে যে দূরত্ব, সেই দুইয়ের মানে সেই দুইয়ে মিলে নতুন একটা রাশির জন্ম দিল, যার নাম টর্ক। যে টর্কটা আসলে কি, ঘূর্ণন প্রবণতা, বস্তুর মধ্যে কতটা ঘূর্ণন হবে তার প্রবণতা। তো দেখো এই টর্ক নামক যে রাশিটা আমরা দেখছি, সেই রাশিটা কিন্তু স্কেলার রাশি নয়। কেন, দেখো ঘূর্ণনের কিন্তু একটা ডাইরেকশন আছে। কেন, দেখো ঘূর্ণন দু রকম হতে পারে, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো এই দরজাটাকে যখন আমি ওপেন করার চেষ্টা করছি তখন দরজাটা কোন দিকে আসছে, দরজাটা বাইরের দিকে আসছে,
বোর্ডের তল থেকে অর্থাৎ দরজার নিজস্ব তল থেকে দরজাটা বাইরের দিকে আসার চেষ্টা করছে, তাহলে এই বোর্ডের তল থেকে এইভাবে দরজাটা রোটেট করবে, তাই তো? এইভাবে তীর চিহ্নর কথা তুমি যদি ভাবো, তাহলে এইভাবে তীরটা বেরিয়ে এসে এইভাবে রোটেট করার চেষ্টা করবে। তাহলে তুমি ভালো করে দেখো, সেটা ঘড়ির কাঁটার দিকে হবে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে? ঘড়ির কাঁটার দিকে হবে না বিপরীত দিকে হবে? দেখো দেখো, এটা ধরে নাও ঘড়ি। তাহলে এই যে ঘড়িটা রয়েছে, তাহলে তুমি খেয়াল করো, যদি তুমি বলতে ঘড়ির কাঁটার দিকে, তাহলে এই যে ঘড়িটা রয়েছে সেটাকে যদি আমরা এইভাবে এইভাবে এক্সজেড তলে রাখি, আমরা যেটা ধরেছিলাম সেই অনুসারে এটা এক্সজেড তল, এক্সজেড তলে রেখে ঘড়ির কাঁটার ঘূর্ণন তোমরা দেখতে পাচ্ছ, সেকেন্ড কাঁটাটার ঘূর্ণন হচ্ছে, এই যে সেকেন্ড কাঁটাটার মানে ঘূর্ণন হচ্ছে, তাহলে ঘূর্ণনটা কোন দিকে হচ্ছে? এদিক থেকে পরপর এইদিকে যাচ্ছে তো। তাহলে এই যে আমার হাতটা এইভাবে ঘোরাতে থাকি, ঘুরিয়ে এই তলে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে? এইভাবে আসছে না? তাহলে এইভাবে আসছে তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইভাবে রোটেশনটা হচ্ছে। তার মানে যখন ক্লক ওয়াইজ ঘূর্ণন হচ্ছে দরজার, তখন বুঝতে হবে দরজাটা খুলছে। তার মানে দরজা খোলার দিকটার কথা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে রোটেশনটা হবে ক্লক ওয়াইজ। কিন্তু এই দরজাটাকে যদি বন্ধ করার কথা ভাবি, তাহলে এক্স্যাক্টলি তার উল্টো, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট যদি হয়, তাহলে এই যে অ্যাক্সিস অফ রোটেশন রয়েছে, অ্যাক্সিস অক্ষ, ঘূর্ণন অক্ষ, সেই ঘূর্ণন অক্ষটার রোটেশনটা যদি যদি ক্লকওয়াইজ মানে অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে কি হবে? দরজাটা বন্ধ হয়ে যাবে। ক্লকওয়াইজ হলে দরজাটা খুলে যাবে। তাহলে কি হচ্ছে? এই দিক বরাবর যত যাচ্ছে এইভাবে, তাহলে ঘড়ির কাঁটা দেখো দিকে যাচ্ছে, এই সরি বিপরীত দিকে যাচ্ছে, দেখো এইভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলে গেল। তাহলে সেক্ষেত্রে কি হলো? দরজা বন্ধ হয়ে গেল। ঘড়ির কাঁটার দিকে দেখো এইভাবে আসছে, তাহলে ওপেন হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি যে এই যে ঘূর্ণাক্ষের মানে ঘূর্ণন অক্ষটার যে রোটেশন ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, তার সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি দরজা হয় বন্ধ হবে অথবা খুলে যাবে, তাই তো? তাহলে যেহেতু এক্ষেত্রে টর্ক বা ঘূর্ণন প্রবণতা দু রকমের হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনের প্রবণতা বা ক্লকওয়াইজ ঘূর্ণনের প্রবণতা, তাহলে ঘূর্ণনের প্রবণতা ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। তার মানে ইট হ্যাজ ডাইরেকশন, ইট হ্যাজ ইউনিক ডাইরেকশন। তাহলে ডাইরেকশন যদি থেকে থাকে, তাহলে অবশ্যই তাও একটা কি ভেক্টর রাশি। দেখো, যখন আমরা ওয়ার্ক দেখেছিলাম, ওয়ার্ক ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম? এফ এস কস থিটা। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওটাতে দেখেছো যে ওয়ার্ক ইকুয়াল টু আমরা লিখেছিলাম এফ এস কস থিটা, যেখানে এফ ছিল ফোর্স, এস ছিল ডিসপ্লেসমেন্ট। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা লিখেছিলাম এফ ডট এস, কেননা দেখো এফ এস কস থিটা এটা তো একটা কোন রাশি? এটা একটা স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি হলে সেক্ষেত্রে আমরা কি লিখেছিলাম? এফ, মাঝখানে দিয়েছিলাম ডট, অর্থাৎ সেটা ডট প্রোডাক্ট ব্যবহার করেছিলাম। কিন্তু এক্ষেত্রে আমরা ডট প্রোডাক্ট ইউজ করব না। আমরা এক্ষেত্রে কি ইউজ করব? এক্ষেত্রে আমরা ইউজ করব, দেখো এক্ষেত্রেও এফ এবং আর, এফটা হলো বল এবং আরটা কি? আরটা হচ্ছে সরণ। বলের প্রয়োগ বিন্দু ঘূর্ণন অক্ষ থেকে কত দূরত্বে রয়েছে, তাহলে ওটাও একটা সরণ, মিনিমাম ডিস্টেন্স নিয়েছিলাম, তাহলে এটাও একটা সরণ। তাহলে এটাও বল আর সরণের গুণফল আসলে। কিন্তু এক্ষেত্রে বল আর সরণকে গুণ করে নতুন যে রাশিটা আমরা পেলাম, সেই রাশিটা কেমন? সেই রাশিটা স্কেলার নয়, কিন্তু সেই রাশিটা ভেক্টর রাশি। সেই কারণের জন্য এফ এবং আর এর মধ্যে আমরা ডট প্রোডাক্ট ইউজ করব না। আমরা কি লিখব? আর ভেক্টর ক্রস এফ ভেক্টর ইকুয়াল টু টাউ ভেক্টর। তাহলে আমরা লিখলাম টাউ ভেক্টর ইকুয়াল টু আর ক্রস এফ। এখন তোমাদের মনে হতে পারে স্যার আর ক্রস এফ লিখলেন, তাহলে এফ ক্রস আরটা লিখবেন না? অবশ্যই এফ ক্রস আরও লেখা যেতে পারে।
তাহলে সেক্ষেত্রে কি হবে, দিকটা এক্স্যাক্টলি উল্টো হয়ে যাবে। তাহলে আর ক্রস এফ বলতে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনটা বোঝায়, তাহলে এফ ক্রস আর ক্লকওয়াইজ ডাইরেকশনটাকে বোঝাবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা দেখলাম যে এক্ষেত্রে দুটো রাশি এফ এবং আর তারা ভেক্টর রাশি ছিল এবং তাদের গুণফল যেটা হলো সেটাও ভেক্টর রাশি হলো। এক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, এফ এবং এস দুটোই ভেক্টর রাশি ছিল কিন্তু তাদের গুণফল স্কেলার ছিল, সেই জন্য ওক্ষেত্রে আমরা ডট প্রোডাক্ট ইউজ করেছিলাম। এক্ষেত্রে যেহেতু গুণফলটাও ভেক্টর, সেই জন্য আমরা ক্রস প্রোডাক্ট ইউজ করছি। এবং আমরা দেখতে পেয়েছি যে ক্রস প্রোডাক্টে আমরা কেবলমাত্র সাইন কম্পোনেন্টটাকে ইউজ করতে পেরেছি, কোসাইন কম্পোনেন্টটা কাজে লাগাতে পারিনি। ঠিক এই কারণের জন্যই আমরা ডট প্রোডাক্টেই কোস থিটা ইউজ করি এবং সাইন থিটা ইউজ করি কোথায়, ক্রস প্রোডাক্টে। তাহলে আজকের আলোচনায় তোমাদের নিশ্চয়ই এত সময় ক্লিয়ার হয়ে গেছে যে কেনই বা আমরা সাইন থিটাটাকেই অনলি ইউজ করলাম। তো ডেমনস্ট্রেশনের মাধ্যমে যেটা যতটা সম্ভব আমি বোঝানোর চেষ্টা করেছি। এই যে ডেমনস্ট্রেশনটা সেটা তোমাদের যদি মাথায় থেকে থাকে, একই সঙ্গে এই যে 3 ডাইমেনশনাল ফিগার তার সঙ্গে এই যে 2 ডাইমেনশনাল ফিগার, সেই দুটোকেই তুমি যদি ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে এই জিনিসে তোমার আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। যদি এর পরেও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আরও ইমপ্রুভ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ইমপ্রুভমেন্ট বোথ সাইডে, তোমার সাইডে আমার সাইডে, সমস্ত সাইডে। তো যদি না বুঝতে পারো তাহলে আমি আবার যে কোনো ডেমনস্ট্রেশনের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার করার চেষ্টা করব, বা সেম জিনিসটা আবার তোমাদের অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভেক্টর যেহেতু পড়াচ্ছি আমি, ভেক্টরের চ্যাপ্টারটা কিন্তু খুব লিঙ্কড প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা, সেই জন্য পরপর ভিডিও 1, 2, 3 করে এরকমভাবে দেখতে দেখতে আসবে। একটা স্কিপ করে আসলে পরেরটায় তোমার কোনো না কোনো সেকেন্ড ভিডিওর কিছু থার্ড ভিডিওতে ইউজ হবে, থার্ডের কিছু ফোর্থে ইউজ হবে, বা সিক্সথ এসে দেখালো 1 to 5 ফিফথ সবই লাগছে। তাহলে এই যে ব্যাপারগুলোর জন্য তুমি কিন্তু স্টেপ বাই স্টেপ পড়বে। একবারে বেশি বুঝে যাওয়ার দরকার নেই। তুমি স্কিলড হবে, তোমার একসঙ্গে বেশি খাওয়ার দরকার নেই, একটুখানি খাও, হজম করো। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ঠিক আছে, ভালো থাকো।